চ্যাপ্টার 61 স্ট্রেঞ্জ সিম্বল। এই যুগের নয় এমন ফুল। ধূসর কুয়াশার উপরে রহস্যময় শাসক, হলুদ ও কালোর রাজা যে সৌভাগ্য নিয়ন্ত্রণ করে। অড্রে হল মনে মনে 3টি বর্ণনা আবৃত্তি করল। হঠাৎ করেই তার বুকের ভেতরটা তোলপাড় হয়ে উঠল, এতটাই তীব্র যে সে আর স্পেকটেটরের মানসিক অবস্থা ধরে রাখতে পারল না। রহস্যবাদের একজন উৎসাহী হিসেবে সে আগে থেকেই আচার অনুষ্ঠানে ব্যবহৃত হার্মিস ভাষা শিখেছিল। ধূসর কুয়াশায় টেনে নেওয়ার আগে বা বিয়ন্ডার শক্তির সাথে আনুষ্ঠানিক যোগাযোগ হওয়ার আগে সে অভিজাত উৎসাহীদের ব্যক্তিগত আড্ডায় উল্লেখ করা আচারগুলো পরীক্ষাও করে দেখেছিল। সেই আচারগুলোর কোনোটাতেই কোনো প্রভাব পড়েনি, তবে সেগুলো অড্রেকে মন্ত্রের কাঠামো সম্পর্কে একটা মৌলিক ধারণা দিয়েছিল। তাই সে স্পষ্টভাবেই বুঝল এই 3টি বর্ণনা আসলে কি বোঝাচ্ছে, কি ইঙ্গিত করছে। এই ধরনের বর্ণনাগুলো সাধারণত পৃথিবী রক্ষা করা 7 জন দেবতার একজনকে বর্ণনা করতে ব্যবহার হয়। তার মানে দ্য ফুলের মন্ত্র দাবি করছে যে সে লেডি অফ ক্রিমসন, গোপনতার মাতা আর দুর্ভাগ্য ও ভয়ের সম্রাজ্ঞীর সমতুল্য। মিস্টার ফুল কি তাহলে সেই অজানা, রহস্যময়, শক্তিশালী দেবতার মতো সত্তা যার কথা গ্লেন্ট বলেছিল, যাকে আচারে এড়িয়ে চলতে হবে? অড্রে দ্রুত সেই অদ্ভুত আচারের কথা মনে করল, যেটা সে আর তার বন্ধুরা সে সময় করার সাহস পায়নি। মুহূর্তের জন্য তার মুখ থেকে কথা বেরোল না। আলজার উইলসন অড্রের চেয়ে অনেক বেশি জানত, অনেক বেশি বুঝত। সে তার হৃদয়ের গভীর থেকে কেঁপে উঠল। মিস্টার ফুল যে আচারিক জাদু তৈরি করেছেন সেটা যদি সত্যিই তার দিকে নির্দেশ করে যাতে সে আমাদের আবেদন গ্রহণ করতে পারে, তাহলে আমাদের তাকে তিনি বলে সম্বোধন করতে হতো, তৃতীয় পুরুষে, যেটা শুধু দেবতাদের জন্য সংরক্ষিত। কত ভাগ্যবান আমি, কত বুদ্ধিমান ছিলাম যে তার সাথে মিলে কাজ করেছি, কোনো বোকামি করিনি। এমনকি যখন তাকে পরীক্ষা করছিলাম তখনও স্বাভাবিকতার সীমা অতিক্রম করিনি। তিনি কি একটি প্রাচীন, রহস্যময়, ভয়ঙ্কর সত্তা, শুধু তার প্রকৃত রূপ ও নাম লুকিয়ে আমাদের সামনে আসছেন? আদিম দানবী, গুপ্ত ঋষি, নাকি সেই সত্যিকারের সৃষ্টিকর্তা যাকে অনেক রহস্যময় গির্জা বিশ্বাস করে? আলজার বুঝল এখন সে দ্য ফুলকে যে রূপে দেখছে সেটা তার প্রকৃত রূপ নাও হতে পারে। হয়তো তার কোনো লিঙ্গই নেই, হয়তো সে আদৌ মানবাকৃতির কোনো সত্তা নয়। ক্লাইন মোরেত্তি এক হাত দিয়ে কপাল ঠেকিয়ে বসেছিল, অন্য হাতের আঙুল দিয়ে টেবিলে টোকা দিচ্ছিল। সে তীক্ষ্ণভাবে লক্ষ্য করল দ্য হ্যাংড ম্যান আর জাস্টিসের মধ্যে পরিবর্তন আসছে, কিন্তু সে এমন ভাব দেখাল যেন কিছুই হয়নি, যেন সব কিছুই সে আগে থেকেই জানত। নির্বিকারভাবে সে এগিয়ে গেল। আমি তোমার সাহায্যের প্রার্থনা করি, আমি তোমার স্নেহময় অনুগ্রহের প্রার্থনা করি, আমি তোমার কাছে একটি সুন্দর স্বপ্নের প্রার্থনা করি। চাঁদের ফুল, লাল চাঁদের অন্তর্গত একটি ভেষজ, তোমার শক্তি আমার মন্ত্রে দান করো। আঙুলের সাইট্রন, সূর্যের অন্তর্গত একটি ভেষজ, তোমার শক্তি আমার মন্ত্রে দান করো। অন্য ধরনের আচারের মন্ত্র বলা শেষ হল। শেষ করে সে হাসল। ম্যাডাম, স্যার, মনে রাখতে পেরেছ? অড্রে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দ্রুত মুখ চেপে ধরে গুরুত্বের সাথে মনে করার চেষ্টা করল। স্পেকটেটর হিসেবে উন্নত স্মৃতিশক্তির সুবাদে সে দ্রুত তথ্যগুলো প্রক্রিয়া করল এবং নিশ্চিত করার জন্য মন্ত্রগুলো পুনরাবৃত্তি করল। আলজার আরও স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দেখাল। সে যাই ভাবুক না কেন, তার কলম এক মুহূর্তের জন্য থামল না। ক্লাইন নিশ্চিত হল অড্রের উত্তর ঠিক আছে। তারপর হেসে বলল, এই পরীক্ষা সফল হলে পরের বার আমরা আচারটা পরিবর্তন করব, যাতে আমরা যা চাই তা করতে পারি। আশা করি বুধবারের মধ্যে আচারটা সম্পন্ন করার সময় তোমাদের হবে। সে মনে মনে ঠিক করল, বৃহস্পতিবার রাতে আবার এখানে আসবে, দেখবে আচারিক জাদু সফল হয়েছে কিনা। দ্য হ্যাংড ম্যান আর জাস্টিসকে সরাসরি ছুটির আবেদন করতে না বলার কারণটাও ক্লাইনের মাথায় পরিষ্কার ছিল। সে চিন্তিত ছিল, ফলাফলটা তাদের আবেদনের কারণে হল নাকি শুধুই আচারের প্রচেষ্টার ফল, সেটা সে বুঝতে পারবে না। এরকম হলে কি তাদের গ্যাদারিংয়ে টেনে আনতে হবে? আপনার ইচ্ছা মতো। অড্রে আর আলজার একসাথে শ্রদ্ধার সাথে জবাব দিল, নিজেদের সামলে নিল। গত সপ্তাহে দ্য হ্যাংড ম্যানের প্রস্তাব অনুযায়ী সব আনুষ্ঠানিক বিষয় আলোচনার পর আমরা একটু অনানুষ্ঠানিক কথাবার্তা বলব। কে শুরু করবে? ক্লাইন হাতের ইশারায় কাউকে শুরু করতে বলল। অড্রে একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, মিস্টার ফুল, পরীক্ষা, নির্বাচন এবং বেসামরিক ও রাজনৈতিক বিষয় আলাদা করার ব্যাপারে আপনার যে পরামর্শ ছিল সেটা সংসদের অনেক সদস্যের অনুমোদন পেয়েছে। হয়তো এটা বাস্তবে রূপ নিতে পারে। অবশ্য এই সরকারের দক্ষতার কথা বিবেচনা করলে বিলটা আসতে সর্বনিম্ন 6 মাস লাগবে। সে চিন্তিত ছিল না যে দ্য হ্যাংড ম্যান এই তথ্য দিয়ে তাকে খুঁজে বের করবে। সে ইচ্ছাকৃতভাবে এবং ধীরে ধীরে ইঙ্গিত দিয়েছিল, ওই অহংকারী স্ত্রীদের মনে করিয়ে দিয়েছিল যে তারা নিজেরাই এই ধারণাটা তৈরি করেছে। সেই মহিলারা তাড়াহুড়ো করে তাদের স্বামীদের, বাবাদের, ভাইদের কাছে গিয়ে বলেছিল। সেই মুহূর্তে অড্রের মনে হয়েছিল সে যেন সোনালী ময়ূরের একটা ঝাঁক দেখছে, যারা একে অপরের সামনে পেখম মেলে দাঁড়িয়ে আছে। সে নিশ্চিত ছিল সেই মহিলারা নিজেদের মনে গেঁথে নেবে যে ধারণাটা তাদেরই ছিল,
কৃতিত্বটা নিজেদের কাছে রাখবে। তারা শীঘ্রই ভুলে যাবে এ ব্যাপারে অড্রের ভূমিকা কী ছিল। নিজেদের মধ্যে লড়াই করবে। কে আগে এই ধারণাটা মাথায় এনেছিল? একটা রাজ্যের ব্যবস্থা এই অসাধারণ উপায়ে পরিবর্তন করার মধ্যে অড্রে একটা অদ্ভুত তৃপ্তি পেল। মনে হল যেন সে একটা নাটকের গল্পকে প্রভাবিত করার উপায় খুঁজে পেয়েছে, একজন স্পেকটেটর হিসেবে। আশা করা যাক। আলজার বিদ্রুপের সুরে জবাব দিল। সে কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর দ্য ফুলের দিকে এক নজর তাকাল। একটু ভেবে বলল, সাম্প্রতিক কয়েক দশকে বিভিন্ন গোপন সংগঠনের কার্যক্রম ঊর্ধ্বমুখী। আসলে নতুন গোপন সংগঠনও তৈরি হচ্ছে, কোনোটা বেশ বড় আকার ধারণ করেছে, অনেক বিয়ন্ডার নিয়ে। তুমি কি আমাকে এর কারণ জিজ্ঞেস করতে চাইছ? আমার কাছে অবৈধ সংগঠন সম্পর্কিত তথ্যের অ্যাক্সেসই নেই। ক্লাইন শুধু হাসল, দ্য হ্যাংড ম্যানের খবরে কোনো মন্তব্য করল না। প্রসঙ্গ পাল্টে অস্পষ্টভাবে বলল, একটা প্রাচীন শক্তি তার ঘুম থেকে জেগে উঠতে চলেছে। যেমন ধরো অ্যান্টিগোনাস পরিবারের ডায়েরিতে প্রতিনিধিত্ব করা শক্তি। তাই নাকি? আলজার আস্তে আস্তে ট্রি করল, যেন কিছু একটা মনে পড়ল। ক্লাইন দ্য হ্যাংড ম্যানের দিকে চোখ বুলাল, তারপর জাস্টিসের দিকে। হাসি মুখে বলল, আর কিছু বলার না থাকলে আজকের গ্যাদারিং এখানেই শেষ করা যাক। আপনার ইচ্ছা মতো। অড্রে আর আলজার একসাথে উঠে দাঁড়াল। ক্লাইন আঙুল নাড়ল এবং গাঢ় লাল তারাগুলোর সাথে তার সংযোগ ছিন্ন করল। সে দেখল দুটি অবয়ব বিশাল রাজপ্রাসাদ থেকে মিলিয়ে গেল। সে উঠে দাঁড়াল এবং নিজের চেয়ারের দিকে ঘুরল, ব্রোঞ্জ টেবিলের সম্মানের আসনের পেছন দিকে। সে সেটার প্রতীকের দিকে তাকাল। উজ্জ্বল তারাগুলো মিলে একটা অদ্ভুত প্রতীক তৈরি করেছে। রহস্যবাদ সম্পর্কে ক্লাইনের বর্তমান জ্ঞানে এটা কোনো পরিচিত প্রতীকের সাথে মেলে না। সে মনোযোগ দিয়ে দেখল, চিনতে পারল চোখের মণিহীন চোখ গোপনীয়তার প্রতীক, এবং আঁকাবাঁকা রেখা যা পরিবর্তনের প্রতীক। প্রতিটি প্রতীকের একটা অংশ অনুপস্থিত, এবং সেগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা নতুন প্রতীক তৈরি করেছে। অসম্পূর্ণ গোপনীয়তা আর অসম্পূর্ণ পরিবর্তন, এই দুটো একসাথে মেলালে কি পাওয়া যায়? ক্লাইন ভুরু কুঁচকাল, মনে মনে গুনগুন করল, উত্তর খুঁজে পেল না। সে দৃষ্টি সরিয়ে নিল এবং প্রাচীন বিশাল রাজপ্রাসাদে হাঁটতে লাগল। চোখ দিয়ে প্রাসাদের প্রতিটি কোণ স্ক্যান করতে লাগল। যখন আমি অসাবধানে এই জায়গাটা কল্পনা করেছিলাম, তখন এটা ছিল শুধু একটা অস্পষ্ট ধারণা। প্রাসাদের টেবিলের বা চেয়ারের আকৃতি আমি বর্ণনা করিনি। তাহলে এই ডিজাইন কোথা থেকে এলো? সেরা সম্ভাব্য বিন্যাস? প্রথম নমুনা? নাকি এগুলো বাস্তবতার প্রতিফলন? আগে কখনো এই প্রশ্নটা মাথায় আসেনি। প্রাসাদের দিকে তাকিয়ে ক্লাইন হঠাৎ এটা উপলব্ধি করল। বলতেই হবে, আমি কিবোর্ড ওয়ারিয়র হলেও অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি আছে। পর্যবেক্ষণও যথেষ্ট নয়। এতদিনে এই প্রশ্নটা মাথায় এলো। এই আত্মসমালোচনা মাথায় রেখে ক্লাইন গুরুত্বের সাথে প্রাসাদের প্রতিটি কোণ পরীক্ষা করল, কিন্তু কোনো জীবন্ত বস্তু বা কিছু অস্বাভাবিক খুঁজে পেল না। গভীরে যাওয়ার সাহস সে পেল না। মনে হচ্ছিল সেটা সীমানাহীন একটা অলিকভূমি। ভয় হচ্ছিল একবার ঢুকলে আর পথ খুঁজে পাবে না। ওয়াও, এই জায়গাটা সত্যিই রহস্যে ভরপুর। আমি আরও শক্তিশালী হলে এখানে কি কি পরিবর্তন আসবে কে জানে। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল। সে তার আধ্যাত্মিক শক্তি বাইরে ছেড়ে দিল, নিজেকে সেটার মধ্যে মুড়িয়ে নিল। তারপর অনুভব করল দ্রুত পতনের এক ছুটে চলা অনুভূতি। সবকিছু দ্রুত পেরিয়ে গেল। সব ধরনের মায়া ভেঙে পড়ল। সে ধূসরাভ সাদা কুয়াশা ভেদ করে বাস্তবতায় ফিরে এল। দেখতে পেল তার ঘরের টেবিল, পর্দা আর জামার স্ট্যান্ড। ব্যাকল্যান্ড, এমপ্রেস বড়। অড্রে দেয়ালে ঝোলানো তেলচিত্রটা দেখল। মাথার নিচে পালকভরা নরম বালিশের স্পর্শ অনুভব করল। সে সাথে সাথে উঠে বসল না, বরং গুরুত্বের সাথে গ্যাদারিংয়ে যা ঘটেছিল তা মনে করতে লাগল, যেন কোনো আগে দেখা নাটক আবার মাথায় চালিয়ে দিচ্ছে। মিস্টার ফুল যখন আমাদের আচারটা চেষ্টা করতে বললেন এবং রহস্যময় শাসকের হলুদ ও কালোর রাজার বর্ণনা দিলেন, তার কণ্ঠে একটা নির্দিষ্ট আত্মবিশ্বাস ছিল। আত্মবিশ্বাস। অড্রে মনে মনে বিশ্লেষণ করতে করতে একটু দীর্ঘশ্বাস ফেলল। তার শরীরটা সামান্য কেঁপে উঠল। থাক, লড়াই করে জেতার উপায় নেই, এ নিয়ে বেশি ভাবার দরকার নেই। মিস্টার ফুল সবসময় বন্ধুত্বপূর্ণ মনে হয়েছেন। সম্ভবত তিনি এমন একটা সত্তা যে শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। অড্রের মেজাজ দ্রুত ভালো হয়ে গেল। সে তার অভিনয়ের কথা ভাবল, পোষণের দুর্বল হয়ে আসা পার্শ্বপ্রতিক্রিয়ার কথা ভাবল। সে একটা মজার সুর গুনগুন করতে করতে বিছানা থেকে নামল। দরজার দিকে হাঁটতে হাঁটতে মানসিকভাবে নিজেকে গুছিয়ে নিল, স্পেকটেটরের অবস্থায় ফিরে গেল। দরজা খুলতেই দেখল একজন পরিচারিকা পাশ দিয়ে যাচ্ছে। অড্রে দেখল তার হাতের পুরনো কড়া পড়া চামড়া, মুখের দাগ আর এই ধরনের আরও অনেক কিছু। এই পর্যবেক্ষণগুলো থেকে সে অনেক কিছু অনুমান করতে পারল। ঠিক এই মুহূর্তে অড্রে একটা অদ্ভুত অনুভূতি পেল। সে দ্রুত ঘুরে তাকাল বারান্দার ছায়াঢাকা কোণার দিকে। দেখল তার গোল্ডেন রিট্রিভার সুসি সেখানে বসে আছে, নীরবে তাকে পর্যবেক্ষণ করছে।
ঠিক যেভাবে অড্রে পরিচারিকাকে পর্যবেক্ষণ করছিল। হে ভগবান! অড্রের ঠোঁট কাঁপল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। মুখ লুকাতে ইচ্ছে করল। সোনিয়া সমুদ্রে ভারী পাহারায় ঘেরা ক্যাপ্টেনের কেবিনে। আলজার জেগে উঠল। চারপাশে তাকাল। কিছুই পরিবর্তন হয়নি, যেন কিছুই ঘটেনি। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। একটা প্রাচীন সত্তা আচার থেকে বেরিয়ে ক্লাইন পর্দা সরিয়ে দিল। তার নোটবুক বের করল এবং আবার লিখতে শুরু করল। সম্রাট রোজেলের ডায়েরির বিষয়বস্তু মনে করল। লেখার মাধ্যমে স্মৃতি শক্তিশালী করতে চাইল, যাতে ভবিষ্যতে ভুলে না যায়। লেখা শেষ হলে সে বেশ কয়েকবার নোটগুলো পড়ে নিল, তারপর ছিঁড়ে পুড়িয়ে দিল। সপ্তাহে একবার এটা করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলব না, কিন্তু সময়ের সাথে সাথে এবং মিশনের জটিলতা বাড়তে থাকলে। দুর্ভাগ্য, এই মুহূর্তে ভালো কোনো উপায় মাথায় আসছে না। ক্রিপ্টোগ্রাফি শিখিনি। ক্লাইন নিজেকে গুছিয়ে নিল। ঘাড় ঝাঁকাল। ডিভিনেশন ক্লাবে যাওয়ার পরিকল্পনা করল। সির সম্পর্কে আলাদা মানুষের আলাদা সংজ্ঞা ছিল। কেউ বলতে পারে না যে অন্যজনের পদ্ধতি ভুল। তাই ক্লাইন, যে জানত না কোন ধরনের সিয়ের পোষণের প্রয়োজনীয়তা পূরণ করে, কেবল পরীক্ষা করতে করতে সংশোধন করে যেতে পারত। কোনটা সবচেয়ে মানানসই সেটা খুঁজে বের করতে হবে।